হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। কিন্তু বর্তমানে আমি সুস্থ আছি এই কথাটা আমি বলতে পারছি না, কারণ লাস্ট এক সপ্তাহ না, আরও অনেক বেশি দিন ধরে, প্রায় 1 মাস ধরে আমার শরীরটা একটু একটু করে খারাপ হতে থাকে। কিন্তু লাস্ট 1 সপ্তাহ ধরে আমি বেড রেস্টের মধ্যে দিয়েছিলাম। আমার এখানে আমার মাও এসেছিলেন। উনি এই সমস্ত কাজকর্ম, ইনফ্যাক্ট আমার দেখাশোনা সব নিয়েই করছিলেন। তো উনি কালকে ফিরে গেছেন। কিন্তু দেখো এবার আমি এই ভিডিওর মাধ্যমে যদিও বা আমার শরীর খারাপ নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু তাও সব মানুষেরই বাড়িতে কাজকর্মগুলো থাকে, সেই হিসাবেই আমার মাকেও চলে যেতে হয়েছে। আর আমাকেও সংসারের কাজকর্ম ফেলে তো আর বেড রেস্টে দিনের পর দিন থাকা যায় না, তাই একটু একটু করে কাজকর্ম করতে হচ্ছে। যদিও ডক্টর আমাকে বুঝে শুনেই কাজকর্ম করতে বলেছেন, তো আমিও সেরকম দেখে শুনেই কাজকর্ম করছি। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে সেসব বিষয় নিয়ে আমি আর যাচ্ছি না। পরে যদি মনে হয় তাহলে অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বেশ কিছুদিন ধরে আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ইনফ্যাক্ট অনেক ভিডিও আমার ড্রাফটে রয়ে গেছে, যেগুলো আমি এডিটও করে উঠতে পারিনি। কিন্তু তারপরেও আজকে একটা স্পেশাল দিন, তাই ভাবলাম আজকের দিনে একটা ভিডিও করা যেতে পারে। জানি না এই ভিডিওটাই বা আমি কবে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, কিন্তু তাও করলাম, কারণ দিনটা তো আর এখন ফিরে আসবে না, তাই শুরু করলাম। এখন বিকেল 3টে মতো বাজে আর আমি তোমাদের সামনে ভিডিও করতে বসে গেছি। আজকের দিনটা স্পেশাল এই কারণেই, কারণ আজকে আমার স্পেশাল মানুষটার সবথেকে স্পেশাল ডে, মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো যেহেতু আমার শরীর খুবই খারাপ, তাই আমি সেরকম বিশেষভাবে কিছু ওর জন্য রান্নাবান্না করে দেওয়া থেকে শুরু করে ওকে স্পেশাল ফিল করানো কোনো কিছুই করতে পারিনি। যদিও এখনও অর্ধেকটা দিন রয়েছে, কিন্তু তাও এর মধ্যেও হয় না একটা, আমি সবসময় চেষ্টা করি যে আমার সামনে যদি কোনো মানুষ থাকে, সে আমার কাছের মানুষ থাকে, তো তাদের স্পেশাল দিনটাকে কীভাবে একটু বেশি স্পেশাল করে তোলা যায়, যেটুকু আমার দ্বারা সম্ভব সামর্থ্য সেই অনুযায়ী। তো আজকে এমন একটা দিন, দেখো আমার সবথেকে স্পেশাল মানুষটার আজকে স্পেশাল দিন, তার বার্থডে। কিন্তু আজকে আমার পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, তো ও বললো তোমাকে কিছু করার দরকার নেই। তো এখন 3টে বাজে, কিন্তু দেখো একটা মানুষের বার্থডে তো বছরে একটা দিনই হয়, অ্যাটলিস্ট তাকে একটুখানি আমাদের বাঙালিদের যেটা রীতি পায়েস করে দেওয়া, সেটা অন্তত একটু বানিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আর এইটুকু তো আমি আমার হাজব্যান্ডের জন্য করতেই পারি, আমার ভালোবাসার মানুষটার জন্য, তাই না? তো তাই ভাবলাম যে ও তো ফিরবে সন্ধ্যাবেলায়, ও ডিউটি গেছে, তো এখনও অনেকটা টাইম রয়েছে। তাই ভাবলাম যে একটু একটু করে কাজ আমি করতে থাকি। অনেকক্ষণ টানা আমি কাজ করতে পারছি না, তো আমি যদি কিছুটা টাইম গ্যাপ নিয়ে করি, তাহলে হয়তো তার জন্য আমি অল্প কিছু হলেও করতে পারবো। তাই এখন 3টে বাজে, আর আমি এখন থেকেই একটুখানি প্ল্যানিং করেছি ওর জন্য একটুখানি পায়েস বানাবো। যদিও আমি ফার্স্ট টাইম পায়েস আজকে বানাবো, আমি কোনোদিন এর আগে পায়েস বানাইনি সত্যি বলতে। চলো রান্নাঘরে যাই, দেখি ওর জন্য অল্প একটু আধটু কিছু করতে পারি কিনা, আর তোমরা আমার সাথে থেকো প্লিজ। এই যে দেখো, গোবিন্দভোগ চাল, 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে আমি এরকম জলে ভেজাতে দিয়ে গেছিলাম। আর যেহেতু আমি প্রথমবার পায়েস বানাচ্ছি, তাই পুরোটাই আমি ওই ফোন দেখেই শিখেছি বলতে পারো, শিখছি। তো দেখলাম এভাবে বানাচ্ছে, তো চালটা এভাবে ভালো মতো করে ধুয়ে ভিজিয়ে নেওয়ার পরে এখন এটা জল ঝরিয়ে নেব। তো এই যে জল ঝরানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি এই কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটাকে মেখে রাখবো। তো এই ঘিটা দিয়ে খুব ভালো মতো মেখে রাখবো। জল ছড়িয়ে নেওয়া মানে এমন নয় যে চালটাকে একদম শুকনো করে নিতে হবে, সেটার কোনো ব্যাপার নেই, জাস্ট জলটা ফেলে দিলেই হবে। তো তারপর আমি এটার মধ্যে ঘিটা মাখিয়ে রাখলাম। এবার এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। না বুঝে উঠতে পারছি না যে আমি পায়েসটা কিসে বানাবো, হাঁড়িতে বানাবো নাকি, হাঁড়ি বলতে আমার কাছে না এই জাস্ট এরকম ছোট্ট একটা হাঁড়ি আছে, তো এটাতে তো হবে না ঠিক মতো। আর বাকি আছে হচ্ছে সসপ্যানটা, তো সসপ্যানটাতে তো পায়েস বানাতে পারবো না। কড়াইয়ে বানানো যায়? আচ্ছা, কড়াইয়ে বানালে কি অসুবিধা হবে? কড়াইয়েই বানাই বলো না, কি মুশকিল। হ্যাঁ, কিসে বানাবো সেটা বুঝতে পারছি না। তো এই যে কড়াইটা বসিয়ে দিলাম, এবার দেখতে থাকো। এবার কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে ফুটতে দেবো। আমি না
এখানে কোনো পরিমাণ বলতে পারছি না, কারণ পুরোটাই আমি আমার আন্দাজ মতো করছি, তো আমি কোনো মাপজোক কিছু বলতে পারবো না। তো দুধটা আমি এখানে ফুটতে দিলাম। আর হ্যাঁ, দুধটার মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। তো এবার এই দুধটার মধ্যে আমি দুটো তেজপাতা আর 2-3টে মতো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা একটা ঢাকা দিয়ে দিই, তাহলে মনে হচ্ছে তাড়াতাড়ি ফুটে যাবে। মনে হয় এটা সবসময় নাড়াচাড়া করতে হবে, তো একটুখানি নাড়াচাড়া করবি যেন তলায় লেগে না যায় দুধটা। ফার্স্ট টাইম বানাচ্ছি, অনেকটা ভয় লাগছে, জানো তো। তো থালাটা চাপা দিয়ে দিই। এই ভয়টাই পাচ্ছিলাম, যেই ঢাকা দিয়েছি অমনি দুধ উঠলে পড়ে গেছে। চলো, কি আর করা যাবে, ভুল হয়ে গেছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। তো এবার আমি এই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি চালটা। এবার দুধের মধ্যেই এটা সেদ্ধ করে নেব চালটা। দাঁড়াও, এর মধ্যে এখন অনেকটা চাল লেগে আছে, তো এটা আমি এখন দিয়ে দিই। শুনেছি পায়েস নাকি অনবরত নাড়তে মানে অনবরত নাড়তে হয়, না হলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে। তো তাই আমি অনবরত নেড়ে যাচ্ছি, পাছে তলায় লেগে না যায়, কারণ বার্থডের পায়েস বলে কথা, জন্মদিনের পায়েস তো ধরে যেতে নেই বা তলায় লেগে যেতে নেই। একটুখানি সময় নিয়ে আমি এটাকে নাড়তে থাকছি। তবে আমার না আজকে বেশ ভালো লাগছে এভাবে পায়েস বানাতে, ওর জন্য। হয়তো আজকে বানানোর পর থেকে আমার পায়েস খাওয়ার প্রতি ভালোবাসাটা একটু বাড়বে, বা অন্য কোনো সময় হয়তো এক্সপেরিমেন্টও করতে পারবো বিভিন্ন রকম। মানে অনেকে গুড়ের পায়েস বা বাতাসা অ্যাড করে, তো আমি তো সেসব কিছু করছি না, তো হয়তো এগুলো দিয়েও কখনো কখনো করতে ইচ্ছে করবে, যদি আজকের পায়েসটা ভালো হয় তখন। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো, এই গোবিন্দভোগ চাল, তার সঙ্গে এই এলাচ আর তেজপাতা আর এই দুধের গন্ধ, উফ, যা লাগছে না। যাই হোক, একটুখানি ফুটে যাক, তারপর আবার তোমাদের সামনে আসছি। ওকে, এটা অনেকটা হয়ে গেছে। আর আমি না কাজু কিশমিশের ব্যাপারটা জাস্ট ভুলেই গেছিলাম, এগুলোকে আগে একটু দিয়ে ভেজে নিলে হয়তো ভালো হতো, সেরকমই দেখেছিলাম আমি নেটে। তো যাই হোক, আমি ভুলে গেছিলাম, তাই আমি এটা পরে অ্যাড করে দিলাম। আমি এখনও এর মধ্যে চিনি অ্যাড করিনি, কারণ এটা 80% মতো কুক হয়ে যাওয়ার পরে তারপরেই আমি চিনিটা অ্যাড করব। চালটা যত বেশি সেদ্ধ হয়ে আসছে না, তত বেশি নার্ভাস লাগছে, মনে হচ্ছে কি জানি কেমন হবে কে জানে। তো এটা একটা লাগছে, আর একটা যেটা মনে হচ্ছে বারবার চিনি দিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে বাবা পায়েস বানাচ্ছি আর এখনও মিষ্টিই দিলাম না, তো বারবার দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি এখন দেবো না, কারণ হয়তো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি এটা টেস্ট করতে পারবো না, তাই মিষ্টির আন্দাজটা আমি বুঝতে পারবো না, তাই মিষ্টিটা আমি একেবারেই দেবো, তাই বারে বারে আর মিষ্টি দিচ্ছি না। দেখবে কেমন সুন্দর দেখতে হয়েছে, হেভি লাগছে। এই দেখো, ও কি ভালো গন্ধ বেরোচ্ছে গো। ভাগ্যিস আমি এটা কড়াইয়ের মধ্যে চাপিয়েছিলাম, যার কারণে আমার এটা নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। আমি যদি এটা হাঁড়ির মধ্যে বসাতাম বা ওই সসপ্যানটা ধরেই বসিয়ে দিতাম, তাহলে হয়তো আমার একটু লেগে যাওয়ার ভয় থাকতো, বা আমি হয়তো ঠিকমতো পেরে উঠতাম না। বাট যেহেতু আমি এটা এর মধ্যে বসিয়েছি, এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। আমি না সামান্যই 1 চিমটে মতো নুন এটার মধ্যে অ্যাড করছি। এটা দেখেছি এই জাস্ট একটুখানি বলে এটা টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকে, তাই অ্যাড করলাম, খুবই সামান্য। তো চালটা না প্রায় 60 to 70% মতো কুক হয়ে গেছে। আর আমি এই কাপটার
1 কাপের থেকে একটু কম চাল দিয়েছিলাম। আর এখন চিনিটার মেজারমেন্টটা করে নিই। তো চিনিটা আমি একটু তুলনামূলক একটু বেশিই দেবো, কেননা যতটা জানি, যতটা বুঝলাম দেখে যে যতটা চাল ততটাই চিনি দিচ্ছিল, কিন্তু আমি তার তুলনায় জাস্ট একটুখানি, মানে ধরো আমি এই 1 কাপের থেকে একটু কম নিয়েছিলাম, তবে ওই 1 কাপ মতনই চিনিটা দিয়ে দেবো। হাতে পায়ে লক্ষ্মীবন্ত মেয়ে বসলে আমি কোনো কাজ করবো আর সেটা ফেলে ছড়িয়ে করবো না, এটা হতে পারে না। হাতে পায়ে লক্ষ্মী। 1 কাপ ভর্তি ভর্তি চিনি নিয়েছি এরকম। আর এটা আমি আর একবার দেখে নিই 80% মতো হয়ে গেছে কিনা। হ্যাঁ, 80% মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবো। মানে এটা শুনেছি অনেকবারই যে পায়েসের মধ্যে যদি আমুল মানে গুঁড়ো দুধ, পাউডার দুধ অ্যাড করা হয় তাহলে খুব ভালো টেস্ট আসে। ইনফ্যাক্ট আমি ভেবেওছিলাম যে সেটা অ্যাড করবো, কিন্তু একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে, আর এই শেষ মুহূর্তে এসে মনে পড়ছে। আচ্ছা, এখনও কি দেওয়া যায়? কে জানে কি হবে। চিনিটা দেওয়ার পর একটু জল জলের মতো হয়ে গেছে, কি হবে বুঝতে পারছি না, খুব ভীষণ নার্ভাস লাগছে। দেখো, আমি জানি এটা কোনো কম্পিটিশন না, বা আমার এটা যদি খেতে খারাপও হয় তাতেও আমার হাজব্যান্ড এসে আমায় কোনোরকম কোনো প্রশ্ন করবে না বা কিছু বলবে না, কিন্তু তাও মানে একটা নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, তো সেই জায়গা থেকে একটা মনে হচ্ছে যে খুব ভালোবেসে রান্না করছি ভালোবাসার মানুষের জন্য, ততটাই যেন ভালো হয় রান্নাটা। তো এই হচ্ছে পায়েস। তো এই হচ্ছে পায়েস। বেলা হয়ে গেছে, আমার বরেরও আসার সময় হয়ে গেছে, তাই ভাবলাম যাই একটুখানি কেক বা পেস্ট্রি কিছু যদি পাই নিয়ে আসি। খুব বেশি দূর যেতে পারবো না, আমার বাড়ির কাছেই একটা দোকান আছে, যদিও সেখানে খুব একটা ভ্যারাইটি পাওয়া যায় না, তো ওখান থেকেই কিছু একটা নিয়ে নেব। তো চলো যাই। তো কী কী পাবো জানি না, একটুখানি যাই, জাস্ট দেখি। সন্ধ্যাবেলা একা একাই বেরিয়ে পড়েছি, কারণ আমার বরের জন্য একটা ছোট্ট মতো সারপ্রাইজ প্ল্যান করেছি, আর সেটার জন্য একটা কেক বা পেস্ট্রি নেব সামনের এই দোকানটা থেকে। এই দোকানটা আমার বাড়ির একদমই পাশেই, তাই খুব একটা হাঁটাচলা করতেও হবে না। আর আমার বরের ওদিকে আসার সময় হয়ে এলো, তাই ভাবলাম যে চলো এই সময় গিয়ে নিয়েই আসি। এরপর এই দোকানটায় আসার পরে দেখলাম বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি, আইসক্রিম এবং বিভিন্ন স্ন্যাক্সের ভ্যারাইটি রয়েছে। এখানকার কেকগুলো বেশি ভালো লাগছিল, কিন্তু আমরা মাত্র 2টো মানুষ আর বাড়িতে ফ্রিজও নেই, তাই ভাবলাম এত বড় কেকটা 2টো মানুষের জন্য নিয়ে গিয়ে কী বা করবো, এর থেকে বরং বেটার হবে যদি 2টো পেস্ট্রি নিয়ে যাই। তারপর দাদাকে বলে 2টো পেস্ট্রি রেডি করতেই ওমা হঠাৎ দেখি আমার আইসক্রিমের বক্সের দিকে চোখ পড়তেই একটা সুন্দর ছোট্ট কিউট কেক আমার চোখে পড়লো। এইটা কি আছে? এটা একটু দেখি, ভালো হবে এটা? তাহলে কাজ করবো, এই দুটো রেখে দিন। আর তারপর এই সুন্দর ছোট্ট কিউট কেকটা আমি আমার বরের জন্য নিয়ে নিলাম। আর দোকানের যে দাদা রয়েছেন তাকে বলতেই তিনি এক কথাতেই হোম ডেলিভারির জন্য রাজি হয়ে গেলেন। যাক বাবা, আর কোনো চিন্তা রইল না, কেক গলে যাওয়ারও আর কোনো ব্যাপার থাকবে না, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। চলে এসেছি দোকান থেকে, আর অ্যাকচুয়ালি আমার তো বাড়িতে ফ্রিজ নেই, আর ওখানে যে কেকগুলো আছে ওগুলো হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা পর্যন্ত বাইরে রাখলে ঠিকঠাক থাকবে। তো আমি বললাম যে আমি কিছুক্ষণ পর করে ফোন করলেও বাড়িতে দিয়ে যাবে বললো। যেহেতু আমার একদমই পাশেই দোকানটা, তো অসুবিধা হবে না, কেননা কখন আমার হাজব্যান্ড আসবে তার তো কোনো ঠিক নেই, তাই আমি এই সুবিধাটা নিলাম। তো
তো চলো, সে তো আসছে আসুক, আর আমিও ততক্ষণ হালকা করে একটুখানি রেডি হইনি, কারণ আমি জানি আমার বরের আজকের দিনে অন্যান্য গিফট বা সারপ্রাইজ গিফটের তুলনায় আমি যদি আজকে একটুখানি শাড়ি পরে রেডি হই তাহলে আমার বর হয়তো বেশি খুশি হবে। তাই ভাবছি আজকে একটুখানি শাড়ি পরবো আর ওরা আসার আগে। তো দেখবো ওর এক্সপ্রেশনটা ঠিক কেমন থাকে। তো চলো, ওর আসার আগে আমি ঝটপট করে রেডি হয়ে নিই, হ্যাঁ, তারপর তোমাদের সামনে আসছি। আমি আমার হাসি জাস্ট থামাতে পারছি না, মানে আমার এত হাসি পাচ্ছে। শাড়ি না পরে পরে আমাদের যে কী অবস্থা হয়েছে সেটা আমরা সেটা আমি এখন এসে বুঝতে পারছি। আসলে আমার সমস্ত কিছু তো ওই বাড়িতে আছে, তো কিছু ছিল, কিছু কিছু শাড়ি ব্লাউজ সবই আমি এনে রেখেছিলাম, কিন্তু লাস্ট যেবার বিয়েতে গেলাম তো সেখানে যাবার পর ওখানে আমি সমস্তটা রেখে এসেছি। কয়েকটা শাড়ি যেগুলো এখানে ছিল সেগুলোর মধ্যে থেকেই একটা পরেছি, কিন্তু ব্লাউজ পাইনি। আর পাইনি মানে একটাও ব্লাউজ আমার কাছে নেই। এবার এই শাড়িটা, এই যে এরকম একটা শাড়ির সাথে আমি কী ব্লাউজ পরবো বুঝে উঠতে পারছি। এরকম জানি এই শাড়িটার সাথে এই টপটা একদমই যায় না, কিন্তু আমি কি করতাম, আমার কাছে কোনো অপশন নেই। এবার তোমরা হয়তো বলবে তাহলে শাড়ি কেন পরলে, বিকজ এই শাড়িটা আমার বরের পছন্দের একটা শাড়ি। তো ও প্রায় 1 বছর হয়ে গেল এই শাড়িটা আমার কাছে রয়েছে, আর ও বারবারই বলে এই শাড়িটা একবার পরো, এই শাড়িটা একবার পরো, কিন্তু যেহেতু শাড়ি একদমই পরা হয় না, আর এই শাড়িটা তো পরাই হয়নি। আর ওই আমি রিল বানানোর জন্য যা 2-1বার পরেছিলাম, কিন্তু ওর সামনে একবারও পরিনি। আর ও খুব করে চায় যে আমি ওর সামনে এই শাড়িটা একবার পরি, ও আমাকে সামনে থেকে দেখবে শাড়িটা পরে আমাকে কেমন লাগে। কিন্তু আজ দুর্ভাগ্যবশত আমার ব্লাউজ একদমই আমি ঠিকঠাকভাবে পেয়ার আপ করতে পারলাম না। এরকম একটা টপ পরেই আমি জাস্ট রেডি হয়ে গেলাম, আর ওরও আসার সময় হয়ে গেছে, তাই আরেকটু বেশি তাড়াহুড়ো করলাম। সেরকম কিছুই না, অল্প একটুখানির মধ্যে রেডি হয়ে গেছি। তো আমি আর জিজ্ঞাসা করবো না কেমন লাগছে আমাকে, কারণ আমি জানি আমাকে খুবই জঘন্য লাগছে। বাট চলো, ও আসুক, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, কেমন? কোথায় ভাবলাম বরকে শাড়ি পরে একদম চমকে দেবো, বিরাট একটা এক্সপ্রেশন পাবো। ও মা, আমাকে দেখে ভূত দেখার মতো সে চমকে উঠে বললো বাবালো। আসলে আজকের দিনে আমি ওর জন্য শাড়ি পরতে পারি এটা ওর কাছে আনএক্সপেক্টেড থাকলেও আমি কিন্তু ওর থেকে খুব সুন্দর একটা এক্সপ্রেশন আশা করেছিলাম, ওই যে যেমনটা রিলে দেখায়। কিন্তু আমার বর তো এইসবের ঊর্ধ্বে, তাই আমি ওকে আবারও বললাম তুমি আবারও বাইরে যাও আর আমাকে একটা খুব সুন্দর এক্সপ্রেশন দাও। আর তারপর বর যা এক্সপ্রেশন দিল সেটা তোমরা নিজের চোখেই দেখো। এইসব মানুষকে আর কি বলা যায়, এবার তোমরাই বলো। যাই হোক, আমার বড় দিকে ফ্রেশ হতে গিয়েছে, আর এরই মধ্যে আমি দোকানের ওই দাদাকে বলে কেকটা আনিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা বেলুনও ফুলিয়ে নিয়েছি। আর এই ছোট্ট সারপ্রাইজটা দেখার পর আমার বরের এক্সপ্রেশনটা কেমন ছিল সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday, happy birthday, happy birthday, my dear boy. Happy birthday. Thank you. Thank you for this surprise.